বেক্সিমকো শেয়ার লেনদেনে কারসাজি, ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউ। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। ২০২১ সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। আন্দোলন দমনে শুধু গুলি নয়, মিলেছে গ্রেনেড ব্যবহারের প্রমাণ। হত্যা মামলায় রিমান্ডে সাবেক ইসি সচিব জাহাঙ্গীর, সাবেক এমপি গিনি ও জ্যাকবও রিমান্ডে। আবারও অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে ব্যাপক সংঘর্ষ। জেলা সদরে ১৪৪ ধারা জারি, নিরাপত্তা জোরদার। এবং সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আজ বিএসইসির এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রত্যেককে ১ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়। মোট অর্থদণ্ডের পরিমাণ ৪২৮ কোটি ৫২ লাখ টাকা। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বেক্সিমকো গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা বিদেশ থেকে আনার জন্য এবং বাংলাদেশ ব্যাংকটা 4 সপ্তাহের জন্য একটা কী কার্যক্রম করেছে সেই মর্মে একটা কমপ্লেন্স দায়ের করার জন্য আদেশ দেওয়া হয়। তো এই আদেশের বিরুদ্ধে আজকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপিল করে, সিপি করে। সেখানে শুনানি শেষে কোর্ট কোনো স্টে আদেশ দেয়নি। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে ৭১টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র ২৭টির। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। বিগত সরকারের আমলে ১৬ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে, এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে FBI সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে ৪ সদস্যের EU প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. তবে দুদক বলছে, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে
সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এর রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, জনতার বিষয় হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভার এবং গাজীপুরের পোশাক শ্রমিকরা। 24 ঘন্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা। আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা। মঙ্গলবার সকালেও সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল এলাকায় অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিক পক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্য তো অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে আটককৃতদের দ্রুত মুক্তি, পাওনা পরিশোধ সহ বার্ডস গার্মেন্টসের মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিক নেতা নাজমা আক্তার। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলা হয়েছে বা দাবিগুলা হয়েছে
অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। গাজীপুরেও অচল অবস্থা। বগুড়া এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। আর এতেই থেমে যায় যান চলাচল। সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। মালিকের হাতে টাকা থাকলে আমগরে টাকা দিতে কি 3 দিন লাগে? ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমগর লাগে কেউ যোগাযোগ করছে, আমগর বানা দাওনা দিতেছে না। গত 17 জুলাই বিনা নোটিসে বন্ধ হয়ে যায় তৈরি পোশাক উৎপাদনকারী টিএনজেড গ্রুপের প্রতিষ্ঠান অ্যাপারেল প্লাস লিমিটেড। পরদিন জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করলেও জুলাইয়ের বেতন দিতে গড়িমসি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। পরে কারখানা অধিদপ্তরের মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে 26 সেপ্টেম্বর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ হলেও ব্যর্থ হন মালিকপক্ষ। এজন্য সোমবার সন্ধ্যা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে আশুলিয়ার বাইপালে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে। আপনারা জানেন যে গতকাল থেকে শ্রমিক বিক্ষোভের কারণে বাইপাল এলাকায় অবস্থিত বাস গ্রুপ কোম্পানির একটি কোম্পানিতে মূলত কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এই পর্যন্ত সুখকর খবর বলতে তেমন একটি আমার কাছে নেই, তবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 30 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু আশুলিয়ার বাইপাল এলাকায় শ্রমিকরা এখনো অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন, যার ফলে কিন্তু যানবাহনগুলো কিন্তু এখনো পর্যন্ত আটকা পড়ে আছে। আপনি জানেন যে দীর্ঘ 30 ঘন্টা ধরে অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে যানবাহনগুলো কিন্তু এই মহাসড়কে আটকা পড়ে আছে বাইপাল নবীনগর চন্দ্রা মহাসড়কে। আমরা যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনের কারণে এবং সড়ক অবরোধের কারণে আপনার নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে সাভার পর্যন্ত এবং আপনার বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ প্রায় 20-25 কিলোমিটার সড়ক জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। তো একটু এই প্রেক্ষাপট সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত কয়েকদিন ধরে, বিশেষ করে এই চলতি মাস ধরে, গত মাস থেকে 1 মাস ব্যাপী কিন্তু আমরা দেখেছি যে শ্রমিক আন্দোলনের কারণে কখনো কখনো গার্মেন্টস কারখানা চালু হয়েছে, আবার বন্ধ হয়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যে গতকালের সূত্র ধরে কিন্তু ওই কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে কিন্তু শ্রমিকরা শ্রম আইনের অনুযায়ী কিন্তু 3 মাস 13 দিনের বেতন দাবি করে আসছিল। এর প্রেক্ষাপটে কিন্তু গতকাল সকাল 10টায় কিন্তু তারা সড়ক অবরোধ করে, এখনো পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার মহাসড়কে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ ছিল। একই সাথে কিন্তু এই কারণে কিন্তু আপনার ঢাকার মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যানবাহনগুলো এখনো পর্যন্ত আটকা পড়ে রয়েছে। তো মহাসড়কে যান যেমন চলাচল করছে না, ঠিক তেমনি কিন্তু আমরা জানতে পেরেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটে, যার ফলে কিন্তু একটি মামলা দায়ের হয়েছে আশুলিয়া থানায় এবং এই ঘটনায় কিন্তু 30 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। তো সর্বশেষ আরো তথ্য জানতে আমরা চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। রাজীব। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। গাজীপুরে যে সকালে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল, সেই শ্রমিক অসন্তোষ এখনও পর্যন্ত, অর্থাৎ এই যে 5টারও বেশি বাজে এখন, অর্থাৎ 9 ঘন্টারও বেশি সময় ধরে এই মহাসড়কটি বন্ধ রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে যে সেই 8টায় শুরু করেছিল অ্যাপারলেক্স প্লাস কারখানার শ্রমিকরা, সেই শ্রমিকরা এখনও পর্যন্ত রয়েছে। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটিই মূলত সেই কারখানা। এই কারখানার শ্রমিকরা এখানে নেমেছে। একটু বলে রাখছি, এই প্রতিষ্ঠানটি মূলত এটার ভেতরে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, এখানে কোনো ধরনের যন্ত্রাংশ নেই, এই কারখানার কোনো মালিক কর্তৃপক্ষ কেউ নেই। এখান থেকে তারা অন্য কোথাও শিফট করেছে। এর মধ্যে তারা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। শ্রমিকরা বলছেন যে 3 মাস 16 দিনের বেতন তাদের বকেয়া রয়েছে। এই কারণে তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠক করেছে। প্রশাসনের পক্ষ থেকেও বৈঠক করা হয়েছে, শিল্প পুলিশের, কিন্তু বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত তারা বেতন পায়নি। অর্থাৎ 25 তারিখে তাদের সর্বশেষ ডেট ছিল যে তাদের বেতন দেওয়া হবে, সেটিও দেওয়া হয়নি। গতকাল দেওয়ার কথা ছিল, সেটিও দেওয়া হয়নি। এরপর কিন্তু গত
গতকাল তারা রাস্তায় নেমেছিল। নামার পর পুরো দিনভর তারা এই মহাসড়কটি সন্ধ্যার পর থেকে মূলত 1:30টা পর্যন্ত এই মহাসড়ক বন্ধ করে রেখেছিল এবং গতকাল যখন মধ্যরাতে বৃষ্টি হয় তখন এই মহাসড়ক থেকে সরে যায়। এরপর কিন্তু যান চলাচল স্বাভাবিক কিছুটা হলেও আজকে সকাল থেকে আবারও একই রকম পরিস্থিতি। অর্থাৎ এই যে গার্মেন্টস শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে এই মহাসড়কে এখনও অবস্থান করছে, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও তারা মূলত তাদের যে শ্রমিক অসন্তোষ আন্দোলন সেটি ছেড়ে চলে যাচ্ছে না। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুবই কম। আমরা যেটি দেখেছি যে প্রথম পর্যায়ে অর্থাৎ সকালে পুলিশের পক্ষ থেকে কয়েকজন এসে কথা বলার চেষ্টা করা হলেও সেটি আসলে সম্ভব হয়নি। এরপরে কিন্তু এখন একদমই বলতে গেলে ফাঁকা। কয়েকজন এপিবিএন এবং পুলিশকে আমরা দেখছি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং এই বিষয়টি সমাধানের জন্য কোনো ধরনের চেষ্টা করা হচ্ছে না, যে কারণে কিন্তু এটি কখন নাগাদ আসলে এই মহাসড়কটি স্বাভাবিক হবে সেটি বলা যাচ্ছে না। একটু নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি যে গাড়ির পেছনে গাড়ি লাইন লেগে আছে, 10 কিলোমিটারেরও বেশি জায়গা কিন্তু যানজট লেগে আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। যারা আসলে ঢাকার সঙ্গে আসলে যোগাযোগ করতে চাচ্ছে কিংবা ঢাকা থেকে বের হচ্ছে তাদের জন্য জাস্ট ছোট্ট একটি তথ্য দিয়ে শেষ করব। সেটি হচ্ছে ভুগরা বাইপাস হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে কিন্তু ময়মনসিংহের দিকে কিছুটা কষ্ট দুর্ভোগ মাথায় নিয়ে কেউ হয়তো ব্যক্তিগত গাড়িতে কিছুটা চলাচল করতে পারছে। তবে এই গাড়ির জটলা কখন শেষ হবে, কখন স্বাভাবিক হবে এই পরিস্থিতি সেটি বলা যাচ্ছে না। মোটামুটি এই ছিল শ্রমিক অসন্তোষের সবশেষ তথ্য আমার কাছ থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর ও আশুলিয়ায়। বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে জড়িত পোশাক কারখানা মালিকদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এদিকে পাহাড়সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। সরকার পতনের পর থেকেই নানা দাবিতে অস্থির তৈরি পোশাক খাত, অশান্ত পার্বত্য চট্টগ্রাম। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সোমবার পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে রণক্ষেত্রে পরিণত হয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে সংশ্লিষ্ট উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করায় সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শ্রমিক মালিক সবার সহযোগিতায় সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন এবং শ্রমিকদের মধ্যে যারা আহত এবং চিকিৎসারত আছেন তাদের চিকিৎসারও আমরা দায়িত্ব নিয়েছি। এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার। কাজে না ফেরা পুলিশ সদস্যদের অপরাধী হিসেবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরো অনেক রয়ে গেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। তবে পূজার ছুটি বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া হত্যা মামলায় সাবেক এমপি মাহবুব আরা বেগম গিনিকে 3 দিন এবং নাজিমুদ্দিন আলম হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি জ্যাকবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 31 জুলাই রাত 1:30টার দিকে উত্তর মুগদাপাড়ার বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি সাংবাদিক হাসান মাহমুদের। পরে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী সহ 35 জনকে।
এ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আজিজুল হক ভূঁইয়া। শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ওনাকে একটি সিআর মামলায় খিলগাঁও থানায় এফআইআর মূলকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আজকে ওনাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা কোনো জামিনের আবেদন করিনি, ওনাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজকেই তাকে শোন অ্যারেস্ট দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবা বেগম গিনি এবং ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকবকে আদালতে আনা হয়েছে। আর ডামি নির্বাচনের কারিগর এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকেও বিকেলে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে টিভি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবস্থায় তো সত্যিকার অর্থে সরকার ছিল না কয়েকদিন, যদিও টেকনিক্যালি সরকার ছিল, কারণ রাষ্ট্রপতি তো সরকারের মানে মূল ব্যক্তি, তার পক্ষ থেকেই তো সব কিছু করা হয়। তারপরেও পুলিশ ছিল না পথে অনেক দিন। তো এগুলির কারণে নিরাপত্তার কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আমরা মানে খুব ওপেনলি স্বীকার করি সবখানে। কিন্তু সরকার চার্জ নিয়েছে, পুলিশও ফিরে আসছে অনেকাংশ, এবং আমরা সেনাবাহিনী এখনও পথে আছে যাতে তাদেরকে সহায়তা করার জন্য। কাজে নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে, এবং ইদানিং আমি কারো কাছ থেকে কোনো কমপ্লেন পাইনি, বিদেশি কারো কাছ থেকে। আমি তো অনেকেই আমার সাথে দেখা করতে এসেছে বা চিফ এডভাইজারের সাথে কেউ কিন্তু কমপ্লেন করে, এগুলি আপনাদেরকে বলেছি আর কি। এইটুকুই আলাপ হয়েছে তাদের সাথে। মাননীয় উপদেষ্টা, আচ্ছা, এরপরে এই দুজন, এই তিনজনের পরে আপনি আপনার বক্তৃতায় বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে, আদালতের চিফ প্রসিকিউটরের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে কি এমন কোনো কথা হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব মামলাগুলো আমাদের এখানে দায়ের করা হয়েছে সেইগুলো আন্তর্জাতিক আদালতে ট্রান্সফার করা হবে, এবং সেই বিচার কিভাবে কি প্রক্রিয়া হবে এবং এই ট্রান্সফারটা কি প্রক্রিয়ায় করা যায়, এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? প্রথমত আসলে এই সভাটা ছিল, এই মিটিংটা ছিল, সেটা হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিয়ানমার নিয়ে কিন্তু অনেকগুলি মামলা আছে যেটা এখন বিচারাধীন রয়েছে, সেটা নিয়েই প্রধানত কথাবার্তা। আমি আপনাকে বলতে পারবো না যে এই প্রসঙ্গ উঠেছে কিনা, কারণ আমি নিজে ওই সময় উপস্থিত থাকতে পারিনি, আমার একটা বাইলেটারাল মিটিং ছিল ওই সময়। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতে কিন্তু রাষ্ট্রকে যে মামলা করতে হবে এমন কোনো কথা নেই, ব্যক্তি মামলা করতে পারে। হ্যাঁ, কাজেই ব্যক্তির দেওয়া মামলাও তারা কিন্তু গ্রহণ করতে পারে এবং সেটার উপর অ্যাকশন নিতে পারে। কাজেই এটা এখন এক্স্যাক্টলি কী অবস্থা আছে এটা ঠিক বলার মতো অবস্থা নেই, আমি নেই। 1, 2, 3, পিছনে 2 জন, সামনে 1 জন। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি ভারতের ভিসার কথা বললেন, কিন্তু একই সাথে এখন পর্যন্ত অন্যান্য দেশগুলো, আপনি দীর্ঘদিন ধরে বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক হলে সব মিশনগুলো ঠিক মতো তাদের কাজ শুরু করতে পারবে, কিন্তু অনেকদিন তো হয়ে গেল, এখনো ইউরোপের বেশ কয়েকটা দেশ। সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। হত্যা মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি KM হাফিজুল আলমের বেঞ্চ তাকে জামিন দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জামিনের বিরুদ্ধে আবেদন করবেন তারা। এর আগে গত বছরের 23 এপ্রিল সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। 3 দিন পর তা স্থগিত করে দেন আপিল বিভাগ। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়। এরপর ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
নোয়াখালী জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 2015 সালের 27 ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা 2017 সালের 17 সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের 30 সেপ্টেম্বর এই মামলায় 4 জন সাক্ষী কিছুই জানেন না বলে আদালতে জবানবন্দি দেন। সকালে শুনানি শেষে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন আদালত। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ 9 আইনজীবীকে মামলা পরিচালনার অনুমতি দিয়েছেন আদালত। দুপুরে মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আদেশ দেন। এর আগে গতকাল একই আদালতে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য 9 আইনজীবীকে নিয়োগের আবেদন করেন বাদী। আবেদনে বলা হয়, দীর্ঘ 12 বছর তদন্ত চলমান থাকলেও কোনো অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায় বিচারের স্বার্থে এবং রাষ্ট্রপক্ষের সহায়তার জন্য আইনজীবী নিয়োগ আবশ্যক। শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আবদুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রিকশা চালক সাইফুল ইসলামকে রিকশা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রশাসনে বিদায়ী সরকারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে মন্তব্য করে রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করেছিলেন শেখ হাসিনা। বিপ্লব ব্যর্থ করতে আওয়ামী লীগের সুবিধাভোগী শিল্প মালিকরাই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে বলেও দাবি করেন রিজভী। যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই, তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র। 2 দশকেরও বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু গেল মাসেই সারা দেশে 36 জন মারা গেছেন। তবে চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ কম, আর জনসচেতনতা বাড়ায় দ্রুতই আরোগ্য পাচ্ছেন রোগীরা। হাসপাতালের বিছানাতেও চঞ্চলতা কমছে না ছোট্ট শিশু মাকফিরের। তবে কিছুদিন আগেও প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হয় হাসপাতালে, ধরা পড়ে ডেঙ্গু। 9 দিন ভর্তি থেকে এখন কিছুটা সুস্থ 2 বছর বয়সী মাকফির। খুবই দুর্বল হয়ে পড়ছিল, খাওয়া দাওয়া করতো না, এই জন্য আর কি হাসপাতালে ভর্তি হয়েছি। প্লাটিলিটিও ভালো আছে, রক্তের পয়েন্টও ভালো আছে, তো নিউমোনিয়া ছিল, ওটাও একটু ভালো হয়েছে। তবে মাকফি সুস্থ হয়ে ফিরলেও এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশু থেকে বৃদ্ধ বহু মানুষ। উদ্বিগ্ন স্বজনরাও। খারাপ আসছিল, বমি করতো, খায় না, জ্বর, মাথা ঘুরাইতো, মাথা কামড়াইতো, বমিও করতো। প্রথম দিন টেস্টে আপনি আসছিল 75,000, পরবর্তী টেস্টে আসছিল 32,000। প্রথম 3 দিন জ্বর ছিল, এখন গত 3 দিন ধরে আর কোনো জ্বর নেই। পাশেই ছিলাম সারাটা দিন, পরে দেখি বমি হচ্ছে প্রচুর, এরপর জ্বর কমছে না, জ্বর বাড়ছে আরও, পরে এখানে চলে আসছি, এখানে এসে ভর্তি হয়েছি। মহাখালী ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালের তথ্য বলছে, গেল মাসে এই হাসপাতালে 732 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়, যার মধ্যে 2 জন রোগীর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর রোগীরা বেশ আগেভাগেই হাসপাতালে আসছেন। এতে চিকিৎসা সেবা দেওয়া যেমন সহজ হচ্ছে, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেশি। ডেঙ্গুর সাথে যদি দেখা যায় যে তার প্রেশার কমে যাচ্ছে, মানে শক সিনড্রোমের দিকে যাচ্ছে, অথবা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, মানে হিমোরেজিক ফিভার, অথবা ডেঙ্গুর সাথে ডেঙ্গু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ইনভলভ করছে, এরকম হলে আমরা তখন ওই রোগীগুলোকে ভর্তি করে নিই। এই বছর খারাপ রোগীর হারটা একটু কম, রোগীর মৃত্যু হারটাও একটু কম।
এদিকে শহর কিংবা গ্রামে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সঠিকভাবে করতে পারলে ডেঙ্গু সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ধর্মপাশার শিমেরখাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে 2 নারীসহ 6 জনের লাশ দেখতে পান তারা। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তার সাথে কেউ শত্রুতাম নাই, হ্যাঁ কেউ আগত করছে না, হ্যাঁ নিজেই আত্মা হয়েছে। এটা করে আগুন লেগে তারা 3 জন মেয়ে ছেলে, 1 জন মেয়ে এবং তারা স্বামী 6 জন মারা যায়। ঘরের দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল, আমরা এসে পেয়েছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যরাতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি হয়েছে এবং স্থানীয় মানুষজন যেটি বলেছেন যে 6 সদস্যের যে পরিবারের সবাই আসলে নিহত হয়েছেন এই ঘটনায়। আমরা যদি একটু দেখাই, এই মুহূর্তে আমরা ধর্মপাশা উপজেলার যে শিমেরখাল এলাকাটি রয়েছে সেই এলাকায় রয়েছে এবং ঠিক এই ঘরটি বিশেষ করে সরকারের পক্ষ থেকে যে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছিলেন। এই ঘরে যিনি ছিলেন তার নাম হচ্ছে এমারুল এবং তার পরিবারের যে বাকি সদস্যরা রয়েছেন তার 3 সন্তান, 4 সন্তানের মধ্যে 3 জন স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং সেই বিদ্যালয়টি এখানকার স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এখানে 3 জন লেখাপড়া করতেন এবং ছোট্ট একটি মেয়ে সন্তান ছিল, অর্থাৎ 3 ছেলে এবং 1 মেয়ে সহ তার যে 6 সদস্যের পরিবার সবাই আসলে আগুনে পুরো নিহত হয়েছেন এবং এই ঘরটি পুরোটি যে এলাকাগুলো আপনারা এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটি আপনারা যেখানে চোখ যায় সেখানে আসলে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং এখানে ইতিমধ্যে পিবিআই এর পক্ষ থেকে তাদের যে ইনভেস্টিগেশন সেটি শুরু হয়েছে এবং পাশাপাশি পুলিশ সদস্যরা যারা রয়েছেন এখানে স্থানীয় যে পুলিশ সুপার সুনামগঞ্জের তিনি পরিদর্শন করেছেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘরটি পরিদর্শন করা হয়েছে। এখনো পর্যন্ত আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটির কারণ জানানো যাচ্ছে না এবং এটি হয়তো কেউ ধারণা করছেন যে ভেতর থেকে দরজাটি বন্ধ থাকার কারণে এবং ভেতরে আসলে কি হয়েছিল এলাকাবাসীর কেউই আসলে বলতে পারেনি। তো এখানে আসলে রাতের খাবারের পরে আসলে তারা শুয়েছিলেন এবং ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেও ঘটনাটি হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আসলে পুরো ব্যাপারটি হয়তো সামনে আসবে এবং স্থানীয়রা বলছেন যে এখানে তাদের সঙ্গে কারো আগে থেকে কোনো শত্রুতা ছিল না এবং তারা আসলে কোনো পূর্ব বিরোধ বা এখানে সুদের কারণে বা ঋণের কারণে কেউ এই ঘটনাটি ঘটাতে পারে এমনটি আসলে ধারণা করা যাচ্ছে না। তো এই যে একটি রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুর ব্যাপারটি তদন্তের পরপরই আসলে সামনে আসবে। হয়তো আমরা পরবর্তীতে এই ব্যাপারটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তবে যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সংগ্রহ করছে পিবিআই এর সদস্যরা এবং পাশাপাশি পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটি হৃদয় বিদারক ঘটনা এবং এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আসলে এই পরিবারের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি এই ঘটনাটির রহস্য উন্মোচনে কাজ করছেন। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে সুপার শপে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ। স্বল্প খরচে বিকল্প ব্যাগ পেতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বস্ত্র ও পাট উপদেষ্টা জানিয়েছেন, দাম বেশি হলেও ক্রেতাকেই কিনে ব্যবহার করতে হবে পরিবেশ বান্ধব ব্যাগ। রাজধানীর সুপার শপে কেনাকাটায় চোখে পড়ছে কিছুটা ভিন্ন চিত্র। ক্রেতারা পণ্য কিনে নিয়ে যাচ্ছেন কাগজ, পাট ও কাপড়ের ব্যাগে। কারণ আজ থেকে সুপার শপে বন্ধ নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। যদিও 2002 সালে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার পর 22 বছরেও বাস্তবায়ন হয়নি সেই সিদ্ধান্ত। আগে পলিথিনের শপিং ব্যাগ বিনামূল্যে সরবরাহ করা হলেও এখন পাট ও কাপড়ের ব্যাগের জন্য নেওয়া হচ্ছে বাড়তি মূল্য। তবে সুপার শপগুলো বলছে এসব ব্যাগ বিক্রি করে কোনো মুনাফা করছেন না তারা। আমরা এখন এটা ফ্রি দিতে পারছি না বিকজ অফ এটার আর অনেক কস্টিং পড়ে যাচ্ছে।
এটা আমরা একটা মিনিমাম একটা দাম রাখছি। সোনালী আঁশের ব্যবহার শুরু হয়েছে, পলিথিন বন্ধ হয়ে যাচ্ছে, এতে কাস্টমার খুব খুশি। একটু সহজলভ্য এবং দাম যদি একটু কমানো যায় কাস্টমারের জন্য ভালো হবে। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাড়তি ব্যয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। ব্যাগের দাম খরচের খাতায় নতুন চাপ সৃষ্টি করবে বলে মত তাদের। 35 টাকা দিয়ে যদি একটা চটের ব্যাগ কিনেন এবং সেটা যদি মানে পুরো একটা মাস আপনি ইউজ করতে পারেন, দেন ওয়াই নট। 30 টাকা একটা পরে যদি ব্যাগের দাম নেয় তো অনেক চাপ করে যাবে আমাদের উপরে। চাল বলেন, পেঁয়াজ বলেন, সবটাতেই যখন দাম বাড়ায় আমরা কিন্তু ইউজ করি, তো এটাকেও আমাদের একটা দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে আমাদেরকে। এদিকে রাজধানীর গুলশানে একটি সুপার শপে পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে জনসচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা জানান, পলিথিনের তুলনায় পাট বা কাপড়ের ব্যাগের দাম অনেক বেশি হলেও এই ব্যয় ভোক্তাকেই বহন করতে হবে। 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। সে কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না, জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন, ব্যাগ নিলে পয়সা দিতে হবে, ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের কঠোর তদারকি এবং বিকল্প ব্যাগের সহজলভ্যতা নিশ্চিতে সরকারের জোরালো ভূমিকা চান ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটার এলাকা নীরব ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর জানুয়ারি রাজধানী এবং পর্যায়ক্রমে সারা দেশে নীরব এলাকা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অতিরিক্ত হর্ন বাজানো বন্ধে সচেতনতা ও আইনের প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকারের উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাস মালিকরা। রাজধানী কয়েকটি পয়েন্টের মতো এবার নীরব এলাকা ঘোষণা করা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর ও সামনের 3 কিলোমিটার সড়ক। মঙ্গলবার সকাল থেকেই সচেতনতা তৈরিতে সাইনবোর্ড, প্লাগারে নির্দেশনার পাশাপাশি মাইকিং শুরু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। হোটেল লা মেরিডিয়ান থেকে উত্তরার কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত নীরব এলাকার এ উদ্যোগ বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ ও সিটি কর্পোরেশন। এতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাস মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের। আমাদের ভলান্টিয়ার দিয়েছি এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। এটিকে কেন্দ্র করে অন্যান্য এয়ারপোর্ট এলাকাতেও সেটি হবে, সেটিকে আমরা স্বাগত জানাই। আমরা আপনার এই প্রয়াসের সাথে থাকব। কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা জানান, প্রবাসীদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে বিমানবন্দর এলাকাকে আগে বেছে নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা না আসা পর্যন্ত আপাতত গাড়ির গতি কমাতে হবে চালকদের। ঢাকার পাশাপাশি সারা দেশে পর্যায়ক্রমে নেওয়া হবে এই কর্মসূচি। বিধি পরিবর্তনের কথাও জানান উপদেষ্টা। নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। এদিকে সড়কের বাস্তবতা ভিন্ন। ম্যাজিস্ট্রেট পয়েন্ট ছেড়ে আসার পর অপ্রয়োজনীয় হর্ন বাজিয়েই চলছে বিভিন্ন পরিবহন। নির্দেশনা মানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চালকদের। নবায়ন করি লাইসেন্স অফিসার আমাদেরকে বলে দিয়েছে 1 তারিখ থেকে হর্ন বাজানো নিষেধ। নিরাপদ দূরত্বে গাড়ি চালাতে হবে, ধীরে সুস্থে চালাতে হবে। আগে জানি নাই, কিন্তু আজকে থেকে জানছি আর কি যে হর্ন বাজানো নিষেধ। হাইড্রোলিক না হলেও আপনার টিটি হর্ন লাগবে। প্রাইভেট একটু রিক্সা লাগে, তবে ছোট হর্ন দিলেই হয়। এর আগে সচিবালয় সহ কয়েকটি এলাকায় নীরব ঘোষণা করা হলেও টেকসই হয়নি কোথাও। জনস্বাস্থ্য বিবেচনায় এবার কঠোর পদক্ষেপ চান নগরবাসী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের উদ্বোধন করল বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বাহিনীর সদর দফতর মিলনায়তনে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ঢাকার বাইরের ঘাটিগুলোর প্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, মাসব্যাপী এই কর্মসূচি বাহিনীর সর্বস্তরের সদস্যদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল। That he said that I am very much interested in this topic. I am personally cyber security is no longer just a technical subject, but it is an essential and critical part of our everyday's life. For everybody's consumption, go through this pamphlet and also the links for better understanding, not only for you, but your family also. With that, I wish you a safe
secure and pleasant journey through cyberspace in the coming days. বছর ঘুরে আবারও শারদ উৎসবের ক্ষণ গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে প্রতিমায় রং তুলির আচরে মগ্ন শিল্পীরা। কাল মহালয়া ঘিরে চলছে পূজা অর্চনার প্রস্তুতি। তবে প্রতিমা সাজসজ্জার সরঞ্জাম কিনতে এবার শাঁখারী বাজারে নেই তেমন ভিড়। চন্দ্রিমা চৌধুরীর রিপোর্ট। হরিপদ পাল বয়সের ভারে যতটা নুয়ে পড়েছেন ততই পোক্ত হয়েছে তার শিল্পের হাত। বংশ পরম্পরায় করছেন প্রতিমা তৈরির কাজ। তার কাছে কাজ শিখে ডজন ডজন শিল্পী তৈরি হলেও আজ তিনি একা হাতেই যত্নে গড়ছেন দেবী দুর্গার প্রতিমা। উজাড় করে মাতৃমূর্তি গড়ছেন ভক্তকুলের আরাধনার মতো করেই। সার্গিতের থেকে কারিগর হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে খাচ্ছে। আমি শিল্পী, আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু দেহে কুলাতে হতো, সেই জন্য আমি ব্যালেন্স হইলে একটাই, আমি আর এর বেশি বানাবো। সাধারণত 3 ধরনের মাটি দিয়ে প্রস্তুত করা হয় প্রতিমা। সঙ্গে মেশানো হয় বাঁশ বা খড়ের গুঁড়া। আধুনিকতার বাতাসে এখন ক্যাটালগ দেখিয়েও দেয়া হয় প্রতিমা তৈরির চাহিদা। শিল্পীরা বলছেন, যে মাটিতে মা দুর্গার প্রতিমূর্তি গড়া হয় সেই মাটিতেই তৈরি হয় পরাক্রমশীল অসুরও। দিন পঞ্জিকার হিসেব অনুযায়ী দেবী আরাধনার বাকি মাত্র কয়েকটা দিন। বেশিরভাগ মন্দিরেই প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ। রঙের কাজও শুরু হয়েছে কোথাও কোথাও। তবে সনাতনীরা বলছেন, এবার আগের চেয়ে কমেছে প্রতিমা তৈরির বাজেট, আর সেই সাথে কমেছে মণ্ডপের কাজও। মনের মধ্যে যে আসলে পুজোর যে আনন্দ যেটাকে বলে সেটা আসলেই নাই, দেশের বর্তমান পরিবর্তিত সিচুয়েশনের কারণে। পরিবর্তন আগের মতনই হচ্ছে আর কি। পূজা হয়তো দেশের পরিস্থিতির কারণে একটু আনন্দ ভর্তি হয়তো কম হইতে পারে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। চলছে দশভুজা মহামায়াকে মর্তলোকে বরণের শেষ সময়ের প্রস্তুতি। সনাতনীদের প্রত্যাশা, সকল শঙ্কা কাটিয়ে এই পুরো দেশ ভাসবে শরতের উৎসবে। সেই ক্ষণগণনাই এখন মন্দির থেকে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। পুরান ঢাকার শাঁখারী বাজার। সারা দেশ থেকে এখানে পাইকারি দরে প্রতিমার রণসজ্জার সরঞ্জামাদি কিনতে আসেন পূজারীরা। তবে এবছর যেন তাদের ব্যবসায় ভাটা পড়েছে। একটা প্রতিমা সাজাইতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করি। শাড়ি পরায় অনেকে মাটির গয়না বেশি, এবার তো হলো মাটির গয়না করে পরাইছে অজন্তা ঠাকুরের মতো টাইপের মধ্যে, এই জন্য আর কি সেলটা কম। ওনাদের জন্য আমাদের মাল আমরা 15,000 20,000 টাকা দামেরও মাল তৈরি করে রাখছি যে কাস্টমার আসবে, কিন্তু পরিস্থিতির জন্য ওইগুলো সব আমাদের রয়ে গেল। পঞ্জিকা বলছে এবছর দেবী মর্তলোকে আসবেন দোলায়, আর ঘটকে করে ফিরবেন কৈলাসে। মা দুর্গা দোলায় আসছেন এবং উনি যাবার সময় ঘটকে গমন করবেন। এই সংকেত আসলে ভালো কিছু না। দেশে প্রায় 32,000 পূজা মণ্ডপে শারদীয় উৎসব আয়োজনের কথা রয়েছে। সার্বজনীন এই আনুষ্ঠানিকতায় অনাবিল আনন্দ সবার জন্যই নিরাপদ হবে, এমন প্রত্যাশাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লেবাননে বিমান হামলার পর এবার স্থল অভিযান শুরু করল ইসরায়েল। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় 100 জন নিহত হয়েছেন। বর্বর ইসরায়েলিদের হামলায় নিরীহ গাজাবাসীর মতোই অবস্থা হচ্ছে লেবাননের বাসিন্দাদের। হামলার কারণে উপায় না পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন প্রাণপণে। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অত্যাধুনিক সমরাস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে সীমান্ত পার হয়ে। শুধু তাই নয়, রাজধানী বৈরুতে থেমে নেই একের পর এক বিমান ও বোমা হামলা। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যেই লেবাননের আল দাউদিয়া শহরে দখলদারদের বোমাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়াও দেশটির উপকূলীয় সিডন শহরের শরণার্থী ফিলিস্তিনিদের আবাসস্থল আইন আল হিলওয়ে আশ্রয় শিবিরেও চালানো হয়েছে বোমা হামলা। এতে ফিলিস্তিনি নেতার ছেলেসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। পাশাপাশি সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে দখলদাররা। এতে এক সাংবাদিক সহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্বল্প পরিসরে হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলিদের 12টি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এর মধ্যে পরপর 3টি রকেট হামলা চালায় গ্যালিলি অঞ্চলে, যার মধ্যে 2টি রকেট ভূপাতিতের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তৃতীয় রকেটটি একটি খোলা স্থানে আঘাত হানে, তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।
বিদেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব বিমল। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরও এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার। ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা। মাহবুব বিমল, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেক্সিমকোর শেয়ার লেনদেনে কারসাজি, 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউর। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।